লেবাননে পেজার ওয়াকিটকি বিস্ফোরণের পর ইসরায়েলের ব্যাপক বিমান হামলা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে বলছে হিজবুল্লাহ। তেল আবিবকে গুড়িয়ে দেওয়ার হুমকি তেহরানের। এবার নিজেকে ইসরায়েলের রক্ষক দাবি ট্রাম্পের, বললেন জয়ী না হলে পস্তাতে হবে মার্কিন ইহুদিদের। বন্দুক সহিংসতা বন্ধে পদক্ষেপ নেবেন কমলা হ্যারিস। 42 দিন পর কর্মবিরতি আংশিক প্রত্যাহারের ঘোষণা পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের। শনিবার থেকে শুরু জরুরি পরিষেবা, সব দাবি না মানলে যোগ দেবেন না সাধারণ বিভাগে। এবং বিশ্বজুড়ে আইফোন 16 সিরিজের ফোন বিক্রি শুরু। অ্যাপল স্টোরের সামনে ক্রেতাদের উপচে পড়া ভিড়, একযোগে পাওয়া যাচ্ছে 60 দেশে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। পেজার ওয়াকিটকি বিস্ফোরণের রেশ না কাটতেই লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালালো ইসরায়েলি বাহিনী। তেল আবিবের দাবি, হিজবুল্লাহর বিভিন্ন অস্ত্র ভান্ডার, শতাধিক রকেট লঞ্চার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এরই মধ্যে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান। গত মঙ্গলবার লেবানন জুড়ে একের পর এক বিস্ফোরিত হয় পেজার। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হন কয়েক হাজার মানুষ। এর একদিন পর ফের বিস্ফোরিত হয় কয়েকশো ওয়াকিটকি। এরপর ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে লেবাননের বাসিন্দাদের মধ্যে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েল মুখ না খুললেও বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, যুদ্ধের নতুন ধাপে পদার্পণ করেছেন তারা। এ ঘটনার রেশ না কাটতেই বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, এতে হিজবুল্লাহর বিভিন্ন অস্ত্র ভান্ডার, 30টির বেশি রকেট লঞ্চার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তেল আবিবের দিকে হিজবুল্লাহর তাক করা 150টির বেশি ক্ষেপণাস্ত্রও এতে ধ্বংস হয়েছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির প্রধান জেনারেল মোহাম্মদ হোসেন সালামি হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরাল্লাহকে পাঠানো বার্তায় বলেন, এসব হামলার জবাবে ইসরায়েলকে গুঁড়িয়ে দেয়া হবে। তাদের সব ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাক্ষী গোটা বিশ্ব। এ সময় পশ্চিমাদের নিন্দা জানিয়ে তিনি বলেন, ইহুদিদের এসব হত্যাযজ্ঞে অন্ধভাবে সমর্থন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এদিকে নেতানিয়াহু প্রশাসন বলছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের মতো হয়ে গেছে। একে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বলেও উল্লেখ করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। লেবাননে ইসরায়েলের পেজার বিস্ফোরণকে যুদ্ধ ঘোষণার শামিল বলে আখ্যা দিয়েছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া বিবৃতিতে এই কথা বলেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে এক ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে শুরু থেকেই হামাসের পাশে থেকে যুদ্ধে সহযোগিতা করে গেছে লেবানন। পোহাতে হয়েছে এর পরিণতিও। গত মঙ্গলবার লেবানন জুড়ে পেজার বিস্ফোরণের ঘটনা এর সর্বোৎকৃষ্ট নজির। তবে ইসরায়েলিদের এই হামলায় দমে যায়নি লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ, বরং হামলাটি তাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে বলে জানায় গোষ্ঠীটি। স্থানীয় সময়ে বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেন, বর্বরচিত এই হামলা লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ ঘোষণার শামিল। লেবাননে ঘটানো পেজার বিস্ফোরণ দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ছুড়ে দিয়েছে। তাই হামলাকারীদের এর যথাযথ উত্তর দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে এক ইসরায়েলি নাগরিককে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন ইসরায়েলি ব্যবসায়ী। তার সঙ্গে তুরস্কের সংযোগ রয়েছে। ওই ব্যক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে হত্যার ষড়যন্ত্র করতে ইরানে কমপক্ষে 2টি বৈঠকে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবার নিজেকে ইসরায়েলের রক্ষক বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে ইহুদি আমেরিকান ভোটারদের পস্তাতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এক সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন ট্রাম্প। এদিকে দেশটিতে বন্দুক সহিংসতা বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস। ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের সময়, বাড়ছে টানটান উত্তেজনা, জমে উঠেছে রিপাবলিকান ও ডেমোক্রেটদের হাড্ডাহাড্ডি প্রচারণার লড়াই। ট্রাম্প কমলা দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন ভোটারদের স্পর্শকাতর ও আবেগের বিষয়ে। তেমনি বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন ইহুদিদের জাতীয় সম্মেলনে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমেরিকান ইহুদিদের মাঝে হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখা যাচ্ছে। কমলা জয়ী হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও সতর্ক করেন তিনি। এমনকি তিনি জয়ী না হলে পস্তাতে হবে ইহুদিদের। সমাবেশে নিজেকে ইসরায়েলের রক্ষক বলে দাবি করেন রিপাবলিকান এই নেতা। Israel will be wiped off the face of the earth if I don't win, and that's a big statement. That's a horrible statement to make, and it's just the way I feel, and a lot of people in this room agree with me. সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকান ইহুদিদের সমর্থন বেশি। ওই জরিপে কমলা 65 এবং 34% সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে। একদিকে যেমন নিজের পাল্লা ভারী করতে ব্যস্ত ট্রাম্প, অন্যদিকে অত্যন্ত সূক্ষ্মভাবে মার্কিনদের মনে জায়গা করে নিতে তৎপর ডেমোক্রেট শিবিরের প্রার্থী কমলা হ্যারিসও। বৃহস্পতিবার মিশিগানের ফার্মিংটন হিলসে জনপ্রিয় টিভি উপস্থাপিকা অপরাহ উইনফ্রের সঙ্গে একটি প্রচারণা অনুষ্ঠানে অংশ নেন এই প্রার্থী। এ সময় যুক্তরাষ্ট্রে ব্যাধিতে পরিণত হওয়া বন্দুক সহিংসতা বন্ধের উপর গুরুত্ব দেন তিনি। Our kids had active shooter drills. They're concerned that there might be somebody who would kill them while they are at school. This is not the sign of a civil society. একদিকে ট্যাক্স কমানো, বিনিয়োগ বাড়ানো, চাকরির সুযোগ সৃষ্টিকে প্রাধান্য দিচ্ছেন ট্রাম্প, অন্যদিকে মধ্যবিত্তদের জীবনমানের উন্নতি, বিত্তশালীদের আয়কর বাড়ানো, বন্দুক সহিংসতা বন্ধের দিকে জোর দিচ্ছেন কমলা। তবে এ দুজনের কারোর মধ্যেই জোরালো অর্থনৈতিক পরিকল্পনা নেই বলে মনে করেন মার্কিনরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের APNORC জরিপে উঠে এসেছে এ তথ্য। মৌসুমী সাথী, সময় সংবাদ। এদিকে মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বেশিরভাগ জনমত জরিপেই 50-50 অবস্থানে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। বিশ্লেষকরা বলছেন, জয়ের জন্য দুই প্রার্থীকেই তাকিয়ে থাকতে হবে ইলেকটোরাল কলেজ বা ভোটের দিকে। মার্কিন নির্বাচনের বাকি আর মাত্র 1.5 মাস। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস তাই জোর কদমে নেমে পড়েছেন নির্বাচনী প্রচারণায়। লক্ষ্য জনসমর্থনের পাল্লা সামান্য হলেও নিজেদের দিকে ভারী করা। জনমত জরিপে উভয় প্রার্থী 50 পয়েন্ট নিয়ে কার্যত একই জায়গায় আটকে রয়েছেন। বিশ্লেষকদের ধারণা, নির্বাচনে জিততে হলে কমলা বা ট্রাম্পকে জয় পেতে হবে পেনসিলভেনিয়া, মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্যে। আর তাই জয়ের জন্য নিজেদের মধ্যে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠেছেন দুই প্রার্থী। বর্তমানে নির্বাচনী প্রচারণায় কেন্দ্রবিন্দুতে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য। এখানে রয়েছে 19টি ইলেকটোরাল ভোট। সদ্য পাওয়া জরিপ অনুসারে এই অঙ্গরাজ্যটিতে ট্রাম্প ও কমলার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মাঠ দখলে উভয়ই ঘন ঘন প্রচারণায় আসছেন এখানে। 2008 সালের মন্দা আর কোভিড বিপর্যয়ের কারণে অঙ্গরাজ্যটির অর্থনীতি কিছুটা ভেঙে পড়ে। আর তাই নুয়ে পড়া এই অর্থনীতির চাকা সচল করতে বিভিন্ন রকমের আর্থিক প্রতিশ্রুতি দিচ্ছেন উভয় প্রার্থী। এদিকে নির্বাচনী প্রচারণার শুরু থেকেই অভিবাসীদের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাইতি অভিবাসীদের বিরুদ্ধে স্থানীয়দের পোষা প্রাণী খেয়ে ফেলার অভিযোগও করেন তিনি। এতে অভিবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে জাতিগত উত্তেজনা। এসব ঘটনার মধ্যেই নিউ ইয়র্কের লং আইল্যান্ডে এক নির্বাচনী সমাবেশে স্প্রিংফিল্ড সফরে যাওয়ার কথা জানান ট্রাম্প। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সংখ্যালঘু ভোটারদের আস্থা জেতার জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যম। অন্তরা সেন, সময় সংবাদ। টানা 42 দিন পর কর্মবিরতি আংশিক তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবায় যোগ দেবেন তারা। তবে বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসেন আন্দোলনকারীরা। মমতা প্রশাসনকে বেশ কয়েকটি শর্ত দেন তারা। আগামীতে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের কাণ্ড যাতে না ঘটে সেটা নিশ্চিতের দাবিও জানানো হয়। রাজ্যের চলমান স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বানও জানান বিক্ষোভকারীরা।
পরে চলমান কর্মবিরতির আংশিক তুলে নেওয়ার ঘোষণা দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। শনিবার সকাল থেকে নিজ নিজ হাসপাতালের জরুরি চিকিৎসা পরিষেবায় অংশ নেবেন তারা। তবে বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। প্রয়োজনে আবারও পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। গেল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার পর আন্দোলনকারী চিকিৎসকরা ধাপে ধাপে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতে ডিউটির সময় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠেন গোটা ভারতের চিকিৎসক মহল। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এই আন্দোলনে শরিক হন ভারতের সাধারণ মানুষও। তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো এতে সমর্থন জানায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বিশ্বজুড়ে বিক্রি শুরু হয়েছে আইফোন 16 সিরিজের ফোন। পছন্দের মডেলটি নিতে অ্যাপল স্টোরের সামনে ভিড় করছেন ক্রেতারা। শুক্রবার বিশ্বের 60টি দেশে একযোগে পাওয়া যাচ্ছে আইফোন 16 সিরিজের ফোন। শুক্রবার সকাল থেকে ভারতের মুম্বাইয়ের অ্যাপল স্টোরের সামনে ভিড় ছিল চোখে পড়ার মতো। হাজারো মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন স্টোরটি খোলার। এদের অনেকেই বৃহস্পতিবার রাত থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। অল্প সময় পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। প্রতিষ্ঠানটির কর্মীরা স্টোরে স্বাগত জানান ক্রেতাদের। ভিতরে ঢুকেই বহুল কাঙ্ক্ষিত আইফোন 16 সিরিজের ফোন হাতে নিয়ে নেড়েচেড়ে দেখেন অনেকে। চোখে মুখে তৃপ্তিও ছিল দেখার মতো। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও পছন্দের ফোন কিনেছেন কেউ কেউ। मैं 21 आवर्स से लाइन में खड़ा हूँ। मैं कल 11 o'clock को स्टोर ओपन हुआ था, तब से आया हुआ हूँ, इधर ही हूँ। और उसके बाद अभी मैं फर्स्ट एंटर होऊंगा स्टोर में। मैंने 5 मोबाइल लिया है, कुछ बीवी के लिए है और बच्चों के लिए। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে মুম্বাইয়ের পাশাপাশি দিল্লির অ্যাপল স্টোরেও একই রকম ভিড় ছিল। দেশটিতে নতুন আইফোন 16 সিরিজের ফোনের দাম শুরু হয়েছে ৭৯,৯০০ রুপিতে, আর প্রো মডেলের দাম শুরু ১,১৯,৯০০ রুপিতে। ভারত ছাড়াও শুক্রবার থেকে বিশ্বের অন্তত 60টি দেশে একযোগে পাওয়া যাচ্ছে আইফোন সিরিজের নতুন ফোন। চীনে হুয়াওয়ের ফোনের সঙ্গে আইফোন 16-এর হাড্ডাহাড্ডির একটা সংখ্যা থাকলেও স্টোরগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সবাই ছুটছেন নতুন ফিচারের ফোনটি সংগ্রহ করতে। আইফোন 16 ও 16 প্লাসে রয়েছে বায়োনিক A18 চিপ, আর প্রো মডেল থাকছে বায়োনিক A18 প্রো চিপ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। রাহানুর রানা, সময় সংবাদ। মার্কিন প্রবাসী খালিস্তানপন্থী নেতা পান্নুন হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তলব করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। সেই সঙ্গে তলব করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান সামন্ত গোয়েল, এজেন্ট বিক্রম যাদব ও ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকে। 21 দিনের মধ্যে তাদের এই সমনের জবাব পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ নিউ ইয়র্ক জেলা আদালত। এদিকে এই মামলা ও অভিযোগকে সম্পূর্ণ পরিকল্পিত হিসেবে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। হুয়াসং 11 নামের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং। এ সময় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। শত্রুপক্ষের হুমকির জবাবে এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানান কিম। এই ঘটনায় পিয়ংইয়ংয়ের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। গত শুক্রবার উত্তর কোরিয়ায় ইউরেনিয়াম কেন্দ্রের ছবি প্রকাশের পর বুধবার প্রথমবারের মতো একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। এতে তীব্র নিন্দা জানায় চিরশত্রু দক্ষিণ কোরিয়া ও জাপান। এর মধ্যেই দেশটির সামরিক বাহিনী থেকে নতুন করে ঘোষণা এলো সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম হুয়াসং 11 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার। এ সময় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, কিমের তত্ত্বাবধানে পূর্ব উপকূলে একটি অজ্ঞাত স্থানে পরীক্ষাটি চালানো হয়। হুয়াসং 11 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণ। এটিতে 4 টনের বেশি পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা বাড়ানো হয়েছে। এর আগে চলতি বছরের জুলাই মাসে পারমাণবিক বহন করতে সক্ষম এমন একটি সংস্করণের পরীক্ষা চালালেও এবারের পরীক্ষাটিতে এই ওয়ারহেড সংযুক্ত ছিল।
শত্রু দমনে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেও পশ্চিমা জোট সহ আন্তর্জাতিক মহলের নিন্দার ঝড় বইছে। এ বিষয়ে দক্ষিণ কোরিয়া জানায়, কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে পিয়ংইয়ং। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভয়াবহ বন্যায় ভাসছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 10টি জেলার বিভিন্ন এলাকা। বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে নদ নদীর পানি। ঘরবাড়ি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন লাখ লাখ বাসিন্দা। বন্যার্তদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা। বন্যার্ত এলাকা পরিদর্শনে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ বন্যা মানুষের তৈরি দুর্যোগ। পানিতে থই থই করছে রাস্তাঘাট ও বাড়িঘর। কোমর থেকে বুক পর্যন্ত তলিয়ে আছে জনপদ, নেই নিরাপদ আশ্রয়ের স্থান। বৃহস্পতিবার এমন চিত্র দেখা যায় ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। মূলত দামোদর ও প্রতিবেশী রাজ্যের সঙ্গে সংযুক্ত নদীগুলোর পানি বেড়ে যাওয়ায় 10টি জেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে ডুবে যায়। এতে আক্রান্ত হন এসব জেলার লাখ লাখ মানুষ। বন্যায় আক্রান্ত জেলাগুলো হলো হাওড়া, হুগলি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম ও পূর্ব বর্ধমান। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে নদ নদী ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে নিচু এলাকাগুলো বন্যার ঝুঁকিতে ছিল। একই সময় প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যেও ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে দুই রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত দামোদর নদীর পানি বাড়তে থাকে। এরপর সোমবার স্থানীয় সময় রাতে ঝাড়খণ্ড রাজ্যের দামোদর নদী প্রকল্প দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি বাঁধ খুলে দেওয়া হয়। এতে উজানে থাকা ঝাড়খণ্ড থেকে ভাটির পশ্চিমবঙ্গ অংশে সোমবার 90,000 কিউসেক এবং মঙ্গলবার 2,10,000 কিউসেক পানি প্রবেশ করে। এদিকে বন্যার্ত এলাকা পরিদর্শনে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ বন্যা মানুষের তৈরি দুর্যোগ। তিনি আরও দাবি করেন, দামোদর প্রকল্প পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকার এবং ঝাড়খণ্ডের রাজ্য সরকার, তাই পশ্চিমবঙ্গের বন্যার জন্য তারাই দায়ী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে তার সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে এক্সে তিনি বলেন, বন্যা মোকাবিলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো আগাম প্রস্তুতি ছিল না। মুখ্যমন্ত্রী বরাবরই নিজের দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করেন বলে অভিযোগ বিজেপির। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে আবহাওয়ার পরিবর্তনে ইউরোপের বেশ কয়েকটি দেশে বেড়েই চলছে বন্যা। ইতালি, পোল্যান্ড এবং হাঙ্গেরির বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে প্রাণহানির পাশাপাশি জনজীবনে বাড়ছে দুর্ভোগ। বলা হচ্ছে, ইউরোপের 20 বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা। জার্মান আবহাওয়াবিদরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় উষ্ণ আবহাওয়াই মধ্য ইউরোপের বন্যার পেছনের অন্যতম কারণ। প্রবল বন্যায় ডুবে গেছে বাড়িঘর, ফসলি জমি। মানুষজন আটকা পড়ে আছেন বাড়ির ছাদে। তাদের উদ্ধার করতে রাত দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। বন্যায় ভাসছে ইউরোপের দেশ ইতালির বেশ কয়েকটি শহর। এমিলিয়া ও রোমাগনা এলাকায় বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে গোটা শহর। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 1000 বাসিন্দাকে। এখনো চলছে উদ্ধার কাজ। এই নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইতালির উত্তরাঞ্চল। এদিকে দানুবে নদীর পানি বৃদ্ধিতে বন্যায় জর্জরিত হাঙ্গেরির ভেরোস ও কিসমারোস শহর। তলিয়ে আছে বাড়িঘর, রাস্তাঘাট। স্থানীয় সময় শনিবার নাগাদ নদীর পানি আরও 8.5 মিটার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে দেশটির রাজধানী বুদাপেস্টে বন্যার আশঙ্কা করা হচ্ছে। তবে বন্যা রুখতে এবং ক্ষয়ক্ষতি কমাতে বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করছে কিসমারোস শহরের বাসিন্দারা। চলতি বছরে তৃতীয়বারের মতো এই বাঁধ নির্মাণ করছেন তারা। বাঁধ নির্মাণ করে বন্যা রুখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পোল্যান্ডের অধিবাসীরাও। অন্তত 14,000 সেনা মোতায়েন করা হয়েছে বালুর বস্তা দিয়ে শহরের চারদিকে বাঁধ নির্মাণের জন্য। একই সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। বন্যা পূর্ববর্তী এই প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আশাবাদী শহরবাসী। গত 20 বছরের ইতিহাসে এবারই সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার মধ্য ইউরোপ। আবহাওয়াবিদেরা বলছেন, মাত্রাতিরিক্ত গরম এবং ভূমধ্য সাগরের উষ্ণ আবহাওয়াই এমন পরিস্থিতির অন্যতম কারণ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দাম বৃদ্ধির কারণে সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের বাজারে ক্রেতার সংখ্যা কমে গেছে। এতে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। বিশেষ প্রয়োজন না হলে ক্রেতারা স্বর্ণ কিনছেন না বলে জানিয়েছে দুবাই গোল্ড সুখের ব্যবসায়ীরা। শিবলি আল সাদিকের রিপোর্ট।
স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার কারণে বিশ্ববিখ্যাত স্বর্ণের বাজার দুবাই গোল্ড সুকে ক্রেতার সংখ্যা অনেকটা কমে গেছে। অতি প্রয়োজন ছাড়া চড়া মূল্য দিয়ে স্বর্ণ কিনতে আগ্রহী না সাধারণ ক্রেতারা। গোল্ড সুকে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি ক্রেতার সংখ্যাও শতকরা 20 ভাগে নেমে এসেছে, যার কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কার কথা জানিয়েছে। বাংলাদেশে বর্তমানে এখানে যদি হিসাব করি 1,15,000 টাকা করে ভরি পড়তেছে, যেটা আগে ছিল 1 লাখ, 1,02,000, 3,000, এই বেশি না 15-20 দিন আগেও এরকম ছিল, কিন্তু ইদানিং খুবই হাইস্ট রেঞ্জে চলে গিয়েছে গোল্ডের প্রাইস, যার কারণে এখন সেলটা খুবই কমে গিয়েছে। গত সপ্তাহের প্রাইসটা যদি আপনি কম্পেয়ার করেন, এই পর্যন্ত 10 থেকে 11 দিরহাম বেড়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতে গোল্ড ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে 3 শতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান। বছরের এই সময়ে স্বর্ণের বাজার রমরমা হতে শুরু করলেও হঠাৎ স্বর্ণের দাম লাগামহীনভাবে বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানগুলোতে অস্বাভাবিক হারে বিক্রয় কমে গেছে। গোল্ডের দাম বৃদ্ধির কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল বাজারের অস্থিরতা, বিভিন্ন দেশের পারিপার্শ্বিক অবস্থা, যুদ্ধ, সবকিছু মিলিয়ে গোল্ড রেট এখন অনেক হাই, যার কারণে বাজারে অস্থির, আমাদের সেলও অনেক ডাউন হয়ে গেছে। শুক্রবার দুবাইয়ের স্বর্ণের বাজারে 24 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম সর্বোচ্চ দিরহামে 311.75 পয়সা, বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার বেশি পড়ছে। 22 ক্যারেট স্বর্ণের দাম 288.75 পয়সা আর 21 ক্যারেট স্বর্ণের দাম 279.50 পয়সা। বৈশ্বিক সংকট কাটিয়ে না উঠলে এই দাম আরো ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানান ব্যবসায়ীরা। চলতি বছরের শুরুতে দুবাইয়ের স্বর্ণের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছিল 230 দিরহামের মতো। বছরের মাঝামাঝি সময়ে এসে হঠাৎ করে স্বর্ণের মূল্য ঊর্ধ্বগতি হতে থাকে। সেপ্টেম্বরে এসে স্বর্ণের মূল্য ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লেবাননে পেজার ওয়াকিটকি বিস্ফোরণের পর ইসরায়েলের ব্যাপক বিমান হামলা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে বলছে হিজবুল্লাহ। তেল আবিবকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি তেহরানের। এবং এবার নিজেকে ইসরায়েলের রক্ষক দাবি ট্রাম্পের, বললেন জয়ী না হলে পস্তাতে হবে মার্কিন ইহুদিদের। বন্দুক সহিংসতা বন্ধে পদক্ষেপ নেবেন কমলা হ্যারিস। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।